স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক ও এশিয়ান টেলিভিশনের প্রধান বার্তা উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম এবং সাপ্তাহিকের সম্পাদক গোলাম মুর্তজা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো শিরোনামে থাকে, আলোচনায় হয়, সেই বিষয়গুলো নিয়ে আমাদের প্রতিদিনকার নিয়মিত এই আয়োজন। শুরুতেই একটু দেখে আসতে চাই যে খবরগুলো শিরোনাম হয়েছে। জামায়াতের জ্যেষ্ঠ নায়েবে আমির আব্দুস সুবহানের মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় দেয়া হবে যে কোনো দিন। গণহত্যা সহ 9টি অভিযোগ প্রমাণ হয়েছে দাবি করে তার সর্বোচ্চ সাজা চেয়েছে রাষ্ট্রপক্ষ। যারা ভিকটিম হয়েছেন তাদের কি ন্যায় বিচার তারা পাচ্ছে কিনা, এই বিষয়টি মাননীয় আদালত দেখবেন এবং একই সাথে দেখবেন সমাজের, সোসাইটির কি এক্সপেকটেশন এই ধরনের বিচার থেকে। কারণ এই অপরাধের বিচারের একমাত্র উদ্দেশ্য শুধু অপরাধীকে শাস্তি দেওয়া নয়, বরং সমাজকে ভবিষ্যতে এই ধরনের অপরাধ সংগঠন করা থেকে অনুৎসাহিত বা বিরত রাখা একটি অন্যতম উদ্দেশ্য। তবে আসামির আইনজীবীর দাবি, কোনো অভিযোগই প্রমাণ করা যায়নি। অসত্য অনেক অভিযোগ এনেছে। তিনি যে যুদ্ধ অপরাধী নন বা মানবতা বিরোধী কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট নন, এইটার প্রমাণ আমরা দাখিল করেছি। আমাদের বক্তব্য অনারেবল ট্রাইব্যুনাল বিবেচনা করবেন এবং এই বয়োবৃদ্ধ নেতাকে খালাস দেবেন। রাজধানীর রমনা থানায় করা নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 42 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে 12ই মার্চ। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাসুদ আলী শেখ এ আদেশ দিয়েছেন। ধনকুবের মুসা বিন শমশেরকে জিজ্ঞাসাবাদের জন্য 18ই ডিসেম্বর তলব করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের উপপরিচালক মীর জয়নাল আবেদিন শিবলি তাকে তলবের নোটিশ পাঠান। 2013 সালের 4 ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা এবং তেজগাঁও থেকে গুম হওয়া 8 যুবককে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তাদের অভিভাবকরা। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা সরকারের কাছে এ দাবি জানান। তাদের সকলকে র‍্যাব তুলে নিয়ে যাওয়ার আজ 1 বছর পূর্ণ হলো, কিন্তু আজও কোনো সন্ধান আমরা পাইনি। আমরা মহান বিজয় দিবসের পূর্বে আমাদের সন্তানদেরকে ফেরত চাই। অপেক্ষা করে আমার ছেলে আসবে, বলবে মা দরজা খোলো, আমি চলে এসেছি মা। আমি জানি না আমাদের কতদিন এভাবে অপেক্ষা করতে হবে। এইসব দিনরাত্রিতে টুনি চরিত্রে অভিনয় করা নায়ার সুলতানা লোপার মরদেহ আবার ময়নাতদন্তের জন্য বনানী কবরস্থান থেকে তোলা হয়েছে। এদিকে দাফনের 19 দিন পর ফের ময়নাতদন্ত করা হয়েছে আওয়ামী লীগের সাবেক এমপি খান টিপু সুলতানের পুত্রবধূ শামারুক মাহজাবিনের মরদেহ। ছিটমহল বিনিময় নিয়ে অবশেষে জেদ ছাড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের দিনহাটার ডাকুয়ারহাটের জনসভায় বলেন, বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময়ে কোনো আপত্তি নেই তার। আমরা যে গ্রেট ছিটমহলের ব্যাপার নিয়ে এটা আমরা জানিয়েছি এবং আমরা চিঠিও লিখব কেন্দ্রকে যে আমরা চাই ছিটমহলের লোকেরা তাদের অধিকার পাক, তারা তাদের জীবন নিয়ে বাঁচুক। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলেন সারাদিনের খবরগুলো। আজকে গতকাল অনেক খবর আছে, অনেক গুরুত্বপূর্ণ খবর আছে, কিন্তু সবার আগে যেতে চাই একটু গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী শিমুল বাশার, তার সঙ্গে একটু কথা বলবো। আপনি জানেন যে সন্ধ্যা থেকে কয়েকজন সাবেক এবং বর্তমান সরকারি কর্মকর্তা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠকে বসেছেন 9টার দিকে। আমরা একটু শিমুলের কাছে যেতে চাই। শিমুল, এই বৈঠক কি শেষ হয়েছে নাকি, বিষয়টা কি একটু বলতে পারেন? সাবেক এবং বর্তমান, আসলে শ্রদ্ধারা, এই বৈঠকটি কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না এবং এ কারণেই হয়তো বা গণমাধ্যমের যারা কর্মী আছেন বা গণমাধ্যমগুলো কিন্তু এই খবরটি আনুষ্ঠানিকভাবে কারো কাছ থেকেই পায়নি এবং পরে যেসব খবরাখবর রয়েছে বিএনপির দলীয় কার্যালয়ের ভেতরে, সেখান থেকে এই খবরটি গণমাধ্যম কর্মীদের কানে আসে এবং তারা সন্ধ্যার পর থেকেই আসলে আমার যে পেছনে দলীয় কার্যালয়টি রয়েছে সেটার গেটে তারা জড়ো হয় এবং তারা গণমাধ্যম কর্মীর পাশাপাশি কিন্তু গোয়েন্দা কর্মকর্তারাও ছিল এবং বিভিন্ন পর্যায়ের যারা আসলে বিএনপি কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু নিয়মিত যে বৈঠক সেটি এই দলীয় কার্যালয়ে সন্ধ্যার পরই করে থাকেন এবং আমরা
বিএনপির দলীয় কার্যালয়ের যে ভেতরে যে এই মুহূর্তে আসলে বেগম খালেদা যে আছেন, এই খবরটি এর আগেও নিশ্চিত করা হয়েছে এবং বিভিন্ন পর্যায়ের যারা কর্মী পুরনো তারাও কিন্তু চাকরি জীবন শেষে শিমুল, তারা সরকারি কোন কোন কর্মকর্তা এখানে অংশগ্রহণ করেছেন, তারা কি উদ্দেশ্যে এসেছেন, সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন? আমরা আসলে চেয়ারপারসনের যে চেয়ারপারসন রয়েছেন বিএনপির, তার যে প্রেস সচিব তার সঙ্গে কথা হয়েছে আমাদের, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এটি আসলে নিয়মিত যে দলীয় চেয়ারপারসনের সঙ্গে যে নেতাকর্মীরা দেখা করেন এবং পুরনো যেসব কর্মচারী আছেন দেখা করেন সেটিরই একটি অংশ সেই হিসেবে এসেছেন। এবং এছাড়াও সন্ধ্যার পরে যে আমাদের যারা গণমাধ্যম কর্মী ছিল এবং সারাক্ষণ লেগেছিল এই বিষয়টির সঙ্গে, তার সঙ্গে আমরা কথা বললে পরিষ্কার জানতে পারবো যে আসলে আপনি তো সন্ধ্যার পর থেকে এখানে ছিলেন, আপনি কি দেখেছেন যে এখানে আসলে তারা কেন এসেছে, কাদের সঙ্গে কথা হয়েছে কিনা আপনার? দেখুন, আমি আসলে সন্ধ্যার 8টা থেকে এখানে অবস্থান করছি, তবে আমরা খবর পাই যে এখানে সাবেক এবং বর্তমান সময়ের কিছু কর্মকর্তা কর্মচারী এখানে বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করতে এসেছেন। মূলত সেই খবরের প্রেক্ষিতে আমরা এখানে জড়ো হই। তবে প্রথম 1 ঘন্টা নাগাদ আমরা কিন্তু তেমন কোনো কিছুই আমরা দেখতে পাইনি। যখন বিএনপি চেয়ারপারসন 9:17 এখানে প্রবেশ করেন, এরপরে 10টার পর নাগাদ একজন দুজন করে বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী যারা সরকারি সচিবালয়ে ছিলেন তারা এখান থেকে বেরিয়ে যেতে দেখেছি আমরা, এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টাও করেছি এবং তারা কিন্তু আমাদেরকে ক্যামেরা এড়িয়ে গেছেন, অনেকে কিছুটা ক্ষিপ্ত হয়েছেন ক্যামেরার সামনে কথা বলতে। তো আমাদের যদি এটি নিয়মিত দেখা হয়, নিয়মিত দেখা করে থাকেন, তাহলে তাদের ক্যামেরা বা গণমাধ্যম কর্মীদের এড়িয়ে যাবার কারণ কি আছে বলে আপনার মনে হয়? তো এই বিষয়টি আসলে পরিষ্কার না, তারা কেন আমাদের গণমাধ্যমের ক্যামেরা আসলে এড়িয়ে গেছেন এই বিষয়টি আমরা পরিষ্কার না। তবে আমরা চেষ্টা করেছি তাদের সাথে কথা বলার জন্য। হয়তো তারা যে এখানে এসেছেন বিএনপি চেয়ারপারসনের সাথে বৈঠক করার উদ্দেশ্যে, তো সেটি আসলে কোনো মাধ্যম থেকে আসলে প্রকাশ করতে চাচ্ছিলেন না এই বিষয়টি। বৈঠকের যে বিষয়বস্তু সেটি কি কোনোভাবে আপনারা জোগাড় করতে পেরেছিলেন কারো কাছ থেকে? না, আমরা আসলে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসনের যিনি প্রেস সচিব আছেন মারুফ খান কামাল সোহেল, তিনি আমাদের সাথে কিছুক্ষণ কথা বলেছেন। তিনি আমাদের জানিয়েছেন যে তিনিও আসলে বিষয়টি নিয়ে কিছুটা খোলাসা করেননি, খালি এড়িয়ে গেছেন যে এখানে ভিতরে এখনো সাবেক কিছু বর্তমান সময়ের কিছু কর্মকর্তা কর্মচারী রয়েছেন, ভিতরে এখনো কিছু কর্মকর্তা শুনলেন যে এখনো কিন্তু বেশ কিছু কর্মকর্তা কর্মচারী, তার মানে বৈঠক এখনো চলছে। শিমুল, আপনি আমাদের সঙ্গেই থাকুন, বৈঠক সম্পর্কে আরো বিস্তারিত যদি কিছু আপনার কাছে থাকে তখন নিশ্চয়ই আমরা আবারও আপনার সঙ্গে যোগাযোগ করব। জি, এই সরকারি কর্মকর্তা সাবেক হোক বর্তমান হোক, তারা কি এরকম আসলে বৈঠক করতে পারেন? জনাব মঞ্জুরুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। সাবেক হলে করতে পারেন, বর্তমান হলে করতে পারেন না, এটি আমি যতটুকু জানি। সরকারি কর্মচারীদের যে কার্যবিধি আছে সেই অনুযায়ী সাবেকরা তো ধরেন প্রজাতন্ত্রের সাবেক কর্মচারী, তারা প্রাইভেট সিটিজেনের মতো, তারা যে কারোর সাথেই বৈঠক করতে পারে, যদি সেই ক্ষেত্রে কোনো বৈঠকে রাষ্ট্রবিরোধী কোনো তৎপরতা, কোনো ধরনের আলাপ আলোচনা এই ধরনের কিছু না হয়, যে কোনো স্বাভাবিক চলাফেরা, এটা আমাদের সংবিধানে দেয়া আছে। এই ক্ষেত্রে এই রিপোর্টটি আমি লক্ষ্য করছিলাম আজকে, যেমনটি আপনাদের রিপোর্টার বললেন, সন্ধ্যা 8টা থেকেই কিন্তু বিভিন্ন চ্যানেলের টেলিভিশনের সাংবাদিকরা সেখানে অপেক্ষা করেন। আমি এখানে একটু যোগ করি, আমাদের যে সচিবালয় রিপোর্টার তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে দিনভর সচিবালয় এরকম একটি গুঞ্জন কিন্তু ছিল। সেটাই মানে হঠাৎ করে যে বৈঠকটি হয়েছে আমি সেই জায়গাটাই বলছি। 8টার সময় আমাদের রিপোর্টাররা গিয়েছেন। রিপোর্টাররা কেন গিয়েছেন? যেমনটি আপনাদের প্রতিবেদক বললেন যে কেউ তো ঘোষণা দেননি যে আজকে 8টার সময় বৈঠক হবে। তার মানে হচ্ছে যে সারাদিন ব্যাপী আমাদের রিপোর্টাররা বিভিন্নভাবে এই সংগ্রহ করেছেন তথ্য, এবং আপনাদের চ্যানেলে কিন্তু একেবারে মানে মন্ত্রণালয়ের নাম সহ বেশ 7 থেকে 8 জনের নাম উল্লেখ করা হয়েছে। কারণ হচ্ছে আমাদের রিপোর্টাররা প্রতিদিন সচিবালয়ে যান, তারা তো পার্সোনাল চেনেন অনেককে, তো ফলে ওখানে যদি 20-50 জন রিপোর্টার থাকে, তারা 8-10-15 জনকে চিনে ফেলা তো কোনো কঠিন ব্যাপার না। ফলে আমি যেটা মনে করছি, এর মধ্যে আমি টেলিভিশনে লক্ষ্য করেছি যে আব্দুল হালিম সাহেব যে সাবেক সচিব, উনি ছিলেন, সাবিউদ্দিন চৌধুরী ছিলেন, শমশের মুবিন চৌধুরী ছিলেন, এবং সাবিউদ্দিন চৌধুরীকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, তিনি খুবই রূঢ় ভাষায় উনি তাদেরকে তিরস্কারই করেছেন, কেন তাকে চেনেন না। এবং প্রথমে উনি বললেন যে বৈঠক হয় নাই এরকম কিছু, তারপরে বললেন যদি হয় ম্যাডামের সাথে বৈঠক আপনাদের বলতে হবে কিনা। তার মানে তার অ্যাটিটিউডের মধ্যেই বোঝা যাচ্ছিল যে এই বৈঠকটা একটা গোপন বৈঠক, এবং বৈঠকের তথ্য
উপাত্ত তারা বাইরে প্রকাশ করতে চাচ্ছে আসলে না। গোপন বৈঠক কিনা, গোপন হলে জায়গাটা কি আমি উদ্দেশ্য একটু- থাকতে পারে, এই বিষয়টি নিয়ে ফিরবো। তার আগে নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব গোলাম মুর্তজা, যে প্রশ্নটি আমরা রেখেছিলাম যে এরকম গোপন, এটা বৈঠকটি আসলেই গোপন কিনা, গোপন হলে এর মধ্যে ষড়যন্ত্র আছে কিনা? ষড়যন্ত্র আছে কিনা সেটা তো আর ওইভাবে বলা যাবে না যে ষড়যন্ত্র আছে কিনা। এখন ষড়যন্ত্র আছে কি নাই তার আগে দেখতে হবে যে আপনি প্রথমে যে প্রশ্নটি করেছিলেন যে প্রজাতন্ত্রের কর্মচারীরা, রাষ্ট্রীয় কর্মকর্তারা, তারা এই রকম কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে এই ধরনের মিটিং করতে পারেন কি পারেন না। এটা খুব পরিষ্কার যে রাষ্ট্র যে নিয়মে চলে, যে আইনে চলে, যে সংবিধানে চলে, সেইটা অনুযায়ী এই কাজটা করা যায় না, করতে পারেন না। কিন্তু আমাদের বাস্তবতা হচ্ছে বাংলাদেশের আসলে কাঠামোগত কিছু সমস্যা তৈরি হয়ে গেছে। সেই সমস্যা তৈরি হয়ে অনেকগুলো বিচ্যুতির ঘটনা ঘটছে বিভিন্ন সময়ে। এই বিচ্যুতির ঘটনা ঘটার প্রেক্ষিতে আমরা যারা আলোচনা করছি, আমরা যারা কথা বলছি, আমরা যারা লিখছি, তারাও সমাজে এই বিচ্যুতিগুলোকে কোনো না কোনোভাবে তাদের দায়িত্বটা ছিল, আমাদের দায়িত্বটা ছিল এই বিচ্যুতিগুলো বা এই বিভ্রান্তিগুলো দূর করা। কিন্তু আমাদেরও একটা অংশ, আমরাও এই বিচ্যুতি বা বিভ্রান্তিগুলোকে দূর করার চেয়ে কোনো কোনো ক্ষেত্রে এই বিভ্রান্তিটা আবার বেশি করে তৈরি করে দিচ্ছি। এই কারণে দেখেন, এই যে আজকের যে ঘটনাটি ঘটলো, গতকালকে যে ঘটনা বা এখনো যে ঘটনাটি চলছে, সেই ঘটনাটির প্রেক্ষিতে এর ব্যাখ্যা আসবে দুই রকম। এখন দুই রকম করে আসবে, প্রসঙ্গ আসবে যে হ্যাঁ, জনতার মঞ্চ প্রথম, বাংলাদেশের এই সরকারি কর্মকর্তারা প্রথম এরকম নিয়ম বিরুদ্ধ এরকম একটি কাজ করেছিল। কোনো সন্দেহ নাই যে জনতার মঞ্চে যারা গিয়েছিল সেই সময়ের কর্মকর্তারা যত যুক্তিই দাঁড় করানো হোক, ওই কাজটি কোনোভাবেই ঠিক হয়নি, নিয়ম অমান্য করা হয়েছে। মানে অন্যায়কে জাস্টিফাই করার জন্য আরো 10টি যুক্তি দেয়া হয়। আমি এখানে আসছি যে এই কাজটি কিন্তু শুধু রাজনীতিবিদরা করবে না, এই টেলিভিশন আমরা যারা আলোচনা করছি এদেরও একটা অংশ করবে, কোনো কোনো পত্রিকায় লেখা হবে, কলাম লেখা হবে। আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে একটা সমাজের যে কাঠামোগত কিছু সমস্যা তৈরি হয়ে যায়, এটা হলো সেই রকম সমস্যা। এই একটি প্রসঙ্গ এনে এই ঘটনাটিকে জাস্টিফাই করার চেষ্টা করে আরেক পক্ষ আবার যেটা করবে, শেষ করি আমি, আরেক পক্ষ যেটা করবে যে 2001-এর সময় আপনার খেয়াল থাকার কথা যে মাহমুদুর রহমানের নেতৃত্বে উত্তরায় যে বৈঠক করার কথা, সেখানে কিন্তু সংখ্যায় আরো অনেকে গিয়েছিল। সরকারি কর্মকর্তা, সেখানে সচিব পর্যায়ের মানুষ ছিলেন। সেই মানুষগুলো যেভাবে, আমি শব্দটা ব্যবহার করতে চাই না, এমন একটা শব্দ বলতে হয়, যেভাবে তারা লুকিয়ে দৌড়াচ্ছিলেন, সেটি তো কোনো ভালো মানুষ লুকিয়ে দৌড়াবেন কেন? এখন আমি শব্দটি ব্যবহার করলাম না যে তারা কিসের মতো দৌড়াচ্ছিলেন। আজকে কিন্তু এই যে বৈঠক, একই অবস্থায় কিন্তু তারা অনেকেই দৌড়ে পালিয়েছেন, মুখ লুকিয়ে গেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে কাজগুলো করা হয় বা করেন, এই রকমের কাজগুলো দুটি ক্ষেত্রে ঘটে বা একটি ক্ষেত্রে ঘটে। সেটি হলো যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকার বিরোধী একটি আন্দোলন যদি থাকে, জোরালো একটি আন্দোলন যদি থাকে, এবং সেই সরকারের অবস্থান যদি মনে করা হয় বাহ্যিকভাবে বা ওর যে কোনোভাবে যে এই সরকারের অবস্থা এখন তুলনামূলকভাবে দুর্বল, আর আমাদের দেশের যারা সরকার পরিচালনা করেন তারা যে আবার খুব নিয়ম নীতি অনুসরণ করে পরিচালনা করেন, তারা অনেকটা জোর জবরদস্তি করে, আগের আমলে যারা সুযোগ সুবিধা বেশি প্রাপ্ত ছিল, বিভিন্ন মন্ত্রীর এফপিএস এর দায়িত্ব পালন করেছে বা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, তাদেরকে এক ধরনের তাদের দলীয় পরিচয় থাকে এবং দলীয় পরিচয় দিয়ে তাদেরকে আবার ওএসডি করে রাখা হয়। আমরা যতদূর জানতে পেরেছি, আমার কথাটা শেষ হয়নি, আমি একটু শেষ করে দিই, নাহলে থেকে তাদেরকে ওএসডি করে রাখা হয়। এই ওএসডি করে রাখার প্রক্রিয়াটিও বাংলাদেশের জন্য খুব ক্ষতিকর। রাষ্ট্রের যাবতীয় সুযোগ সুবিধা